পরীটা আমাকে জঙ্গলের মধ্যে থেকে ইশারায় ডাক দিল। আমার সামনে আমার বাবা দাঁড়িয়ে আছে। ইশারায় ডাকার সাথে সাথেই আমি পরীটার পেছনে ছুটে চলে গেলাম। আমি আমার বাবাকে অগ্রাহ্য করে জঙ্গলের দিকে দৌড় দিলাম। আমার বাবা পেছন থেকে ডাকতে লাগলেন, কোথায় যাচ্ছিস? কার ডাকে সাড়া দিয়ে ওদিকে যাচ্ছিস? বাবা সত্যি সত্যি মনে করলো যে আমি পাগল হয়ে গিয়েছি। বাবা বিশ্বাস করতে পারছে না। আমি আর পেছন ফিরে তাকালাম না। আমার জন্য হাসনা হেনা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। হাসনার হাতটা ধরে আমি সামনের দিকে চলে গেলাম এবং কিছুক্ষণ বাদে আমি নিজেকে আবিষ্কার করলাম একটা অপরিচিত রহস্যময় জায়গায়, যে জায়গার গাছগুলো খুবই অদ্ভুত এবং সম্পূর্ণ পাহাড়ের উপরে একটা জায়গা। এবং এই পাহাড়টা কোথায় আমি জানি না। আমি শুধুমাত্র হাসনাকেই জানতাম এবং আমি ওর সাথেই থাকতে চাইতাম এবং ধ্যান জ্ঞান সবকিছুই ওর সাথেই ছিল। তো সব মিলিয়ে হাসনা আমাকে ওইখানে নিয়ে যাওয়ার পরে এক মুরব্বীর সাথে দেখা করালেন। সেই মুরব্বী কোনো একটা অদ্ভুত ভাষায় কথা বলছিল। আমার তখন ওই রিলেটেড কোনো সেন্স ছিল না। হাসনা যে একটা পরী ছিল সেটাও আমি জানতাম না। আর আমি জানলেও এইসব বিষয়ে আমার কিছু যায় আসতো না, কারণ আমি হাসনাকে পছন্দ করি। সে মানুষ হোক বা পরী হোক আমার দেখার বিষয় না। আমি তাকে ভালোবেসে ফেলেছি এবং বিয়েও করে ফেলেছি তাদের ধর্ম অনুযায়ী, বা তারা যেভাবে বিয়ে করে সেইভাবে। আমি সারা জীবন হাসনার কাছে থাকতে চাই। তার জন্য আমি আমার বাবা মাকে অগ্রাহ্য করে ফেলেছি। এটা আমার কাছে কোনো বিষয় ওই সময় ছিল না, কিন্তু পরবর্তীতে বিষয়টা আমি বুঝতে পারি কিভাবে। আমি ঘটনার সংক্ষেপ শেষের দিক থেকে এই পর্যন্ত আসছি। ওই ঘটনা ঘটার পরে আমার বাবা আশেপাশের সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করে এবং খোঁজাখুঁজি করে জানতে পারে যে আমি বেশ কয়েক মাস ধরে এরকমভাবে কার সাথে কথা বলি, জঙ্গলের মধ্যে একা একা চলে যাই। অনেকটা ঘটনা শোনার পরে আমার বাবা ওইখান থেকে চলে যায়। তখন বাবার সাথে বাস স্ট্যান্ডে এক হুজুরের সাথে দেখা হয়। সেই হুজুরটা ওই এলাকারই একজন মৌলবী ছিল। ওই হুজুরটা নাকি আমাকেও চিনত এবং পরবর্তীতে যখন আমার বাবার সাথে দেখা হয় তখন সে আমার বাবাকে জানায় যে অনেকদিন ধরেই আপনাদেরকে খুঁজছিলাম, যে এটা বলার জন্য যে আপনাদের ছেলের ঘাড়ে একটা মহিলা জিন আছে, যে জিনটা আপনাদের ছেলেকে বশ করে রেখেছে এবং আপনাদের ছেলেকে সে তাদের দেশে মাঝে মধ্যেই নিয়ে যায়। আমি কয়েকবার দেখেছি যে ওই ছেলেটার সাথে একটা মেয়ে বধ জিন ঘোরাফেরা করে এবং ওই জিনের সাথে আপনার ছেলে মাঝে মধ্যে চলে যায়। আমি অনেকবার আটকানোর চেষ্টা করেছি, কিন্তু আপনার ছেলে সেই কথা শোনেনি, সে আমার কথা বিশ্বাস করেনি। তবে না বিশ্বাস করার কথা, কারণ তাকে ওই জিনটা বশ করে রেখেছে। ওই মেয়ে জিন, যেটাকে অনেকে পরীও বলে থাকে, সে বশ করে রেখেছে। এরপর আমার বাবা এই ঘটনা শোনার পরে সে বিস্মিত হয়ে যায়। এবার সে সমস্ত কিছু বুঝতে পারে। আর তাদের বংশের ওপর জিনের প্রভাব অনেক দিন যাবতীয় আছে। তখন আমার বাবা সেই মুরব্বীকে বলেন যে আমার দাদার ঘাড়েও এরকম একটা মেয়ে জিন ছিল, সেই সুবাদে কি এরকমভাবে ধরেছে। তখন সেই মুরব্বী, মানে হচ্ছে দাড়িওয়ালা ভদ্রলোক, সে বলেন কি যে সে সুবাদেও হতে পারে, আবার নাও হতে পারে, তবে এই অঞ্চলে জিনেদের বসবাস রয়েছে। আমি অসংখ্য জিন দেখেছি যারা কিনা এই অঞ্চলে বসবাস করে। তখন আমার বাবা তার হাত পা জড়িয়ে ধরে এবং বলে যে আমার সন্তানকে ফিরিয়ে দিন, আমার একটাই মাত্র ছেলে এবং সে সরকারি চাকরি করে। তাকে নিয়ে আমাদের কত আশা ভরসা ছিল। এইভাবে একটা গায়েবী মাখলুকাত আমার ছেলেকে নিয়ে যাবে, সেটা কোনোদিনই মেনে নিতে পারবো না। ওর মা শুনলে নিশ্চিত স্ট্রোক করে মারা যাবে। তখন সেই হুজুর বলে যে আমি থামানোর জন্যই এতদিন আপনাদেরকে খুঁজছিলাম, যাই হোক আপনাদেরকে পেয়ে গিয়েছি, এটা অনেক ভালো হয়েছে। এখানে অনেক জিনেদের বসবাস এবং আমার সাথেও দুটো জিন আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের ছেলেকে ফেরত নিয়ে আসা। এতদিনে মনে হয় তাকে একদম পার্মানেন্টলি নিয়ে গিয়েছে, আর ফেরত দিয়ে যাবে কিনা সেটাও আমি জানি না, তবে কোথায় রাখা আছে আমি ওদের মাধ্যমে খোঁজ নিয়ে আপনাকে জানাবো। তারপর সেই মুরব্বী হুজুর আমার বাবাকে সাথে করে নিয়ে গেলেন। আমার মাকে ঘটনাটা বাবা জানাননি, কারণ জানালে আমার মা অনেক কষ্ট পাবে, সেই সাথে অনেক টেনশন করবে। সেজন্য আমার মাকে ঘটনাটা আমার বাবা জানাননি। এর পরবর্তীতে আমার বাবা ওই হুজুরের বাসায় যান। হুজুরের বাসায় যাওয়ার পরেই আমার বাবার কেমন যেন একটা অনুভূতি হতে লাগলো, মানে অদ্ভুত লাগছিল, মনে হচ্ছিল তার আশেপাশে কেউ আছে। তখন সেই হুজুরটা বললেন যে আমার বাড়িতে দুটো জিন থাকে এবং সেই দুটো জিন এখন আমাদের আশেপাশেই আছে, আপনার পেছনে একজন জিন দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পরে আমার বাবা একটু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে পেছন থেকে সামনে চলে আসে। তখন সেই হুজুর বলে, ভয় পাবার কোনো কারণ নেই, এরা ভালো জিন, তবে আপনার ছেলেকে যে জিনটা তুলে নিয়ে গিয়েছে তারা বদ জিন এবং এরকমভাবেই ছেলেদেরকে তুলে নিয়ে যায়। ইয়াং ছেলেপিলেদেরকে তুলে নিয়ে তারা ভোগ বিলাসের কাজে লাগায়।
তবে আর কোনোদিন ফেরত দিয়ে যায় না। তবে আপনার ছেলেকে আমি যেহেতু দেখেছি এবং তাকে কোথায় নিয়ে যেতে পারে সেসব বিষয়ে আমি খোঁজ করছি। তারপর সেই হুজুর আমার বাবার সামনে সেই জিন দুটোকে হাজির করলেন। আমার বাবা শুধুমাত্র তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলেন, তবে ওই জিন দুটো ওই ঘরের মধ্যে উপস্থিত ছিলেন। তখন কি একটা ভাষায় সেই হুজুর সেই জিন দুটোকে বললেন এবং কিছুক্ষণ পরে সেই জিন দুটো ঘরের ভেতর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার পর সময় স্পষ্ট দেখতে পেলাম যে একটু ধোঁয়া সেই ভেন্টিলেটর ভেদ করে বেরিয়ে গেল এবং হুজুর বলল কি যে এদিক দিয়ে ওরা গিয়েছে। আমার বাবা বিষয়গুলো দেখে ভীষণ আঁতকে ওঠে এবং ভয় পেয়ে যায় এবং ওই দিন তার ভীষণ জ্বর চলে আসে। এই কথা আমার মা জানার পরে আমার মাও সেখানে ছুটে আসে এবং সেখানে এসে যখন সমস্ত ঘটনা জানতে পারে আমার মাও খানিকটা চিন্তিত হয়ে যায়। তখন সেই হুজুর আশ্বাস দিয়ে বলে, আপনাদের ভয় পাবার কোনো কারণ নেই, আপনাদের ছেলেকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। তখন রাত্রেবেলা সেই জিন দুটো সেই হুজুরের কাছে আসে। তখন আমার মার সাথে আমার বাবা খাটের উপর বসেছিল এবং হুজুরটাও ওই রুমের মধ্যেই ছিল। জিনটা যখন ঘরের মধ্যে প্রবেশ করে তখন সেই জিন ঘরটা একদম আলোকিত হয়ে যায় এবং ঘরের মধ্যে মানে এক ধরনের আমার বাবা মা পরবর্তীতে যেভাবে বলেছে আমি সেভাবেই বলছি। পরবর্তীতে ওই রুমটা একদম আলোকিত এবং সুগন্ধে ভরে যায়, কারণ তারা হচ্ছে মুসলিম এবং ভালো জিন ছিল। এবং পরবর্তীতে ওই জিন দুটো এসে জানায় যে তাদেরকে অমুক জায়গায় রাখা হয়েছে এবং সেখানে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। এই ছেলেকে তারা বিভিন্ন কাজে ব্যবহার করছে এবং বিশেষ করে ভোগবিলাসের কাজে ব্যবহার করছে। ওই মেয়ে জিনটার কাজই এইগুলো, কয়েকশো বছর পর পর এরকম ছেলেদেরকে তুলে নিয়ে যায় এবং তাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সাথে রাখে। এরকম এটাই হচ্ছে তার কাজ। এই ঘটনা শোনার পরে আমার বাবা এবং মা দুজনই ভয় পেয়ে যায় এবং হুজুর বলে কি যে আপনারা কোনো চিন্তা করবেন না, ওরা আপনার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসবে। এর পরবর্তীতে আমার বাবা এর দুদিন পরে সেই জিন দুটোকে দেখার আগ্রহ জানায় সেই হুজুরকে। তখন সেই হুজুর বলে কি যে জিনরা তো সহজে সবাইকে দেখা দেয় না, তবে আপনি যেহেতু চেয়েছেন দেখতে সেহেতু আমি আপনাদেরকে দেখাবো, তবে আজকে না, যেদিন আপনার ছেলেকে ওরা নিয়ে আসবে সেদিন ওরা ওদের আসল রূপই আপনাদের সামনে আসবে, সেহেতু আপনি কোনো চিন্তা করবেন না। এর পরবর্তীতে মানে এতটুকু ঘটনা হচ্ছে কি ওই সাইডে ঘটেছিল, যে ঘটনাটুকু পরবর্তীতে আমি আমার বাবা মার কাছে শুনেছি এবং ওইখানে যাওয়ার পরে আমার সাথে যতটুকু মনে আছে সেই ঘটনাগুলো বলি। ওইখানে যাওয়ার পরে আমার ওর সাথে ভালোই কাটছিল এবং ওর সাথে প্রতিদিন এরকমভাবে একসাথে থাকতাম, একসাথে ঘুরতাম, একসাথে খাওয়া, তো সব কিছুই একসাথেই করতাম এবং ওইখানের পরিবেশটা আমার কাছে আমি মানিয়ে নিয়েছিলাম। মানে আমি তো তখন ভ্রমের মধ্যে ছিলাম, আমার কাছে অত কিছু মাথায় ঢুকছিল না, বা এইসব বিষয়গুলো যেসব ছিল ওইখানের যে বিষয়, আমি যে একটা জিনে তুলে নিয়ে এসেছে বা এখন জিনেদের এলাকায় আছি বা আমার যে বাবা মা আছে, আমি সেই সব বিষয়গুলো সম্পূর্ণরূপে ওইখানে যাওয়ার পরে ভুলে গিয়েছিলাম। তো এরকম করে প্রায় সপ্তাহখানিক না মাসখানিক কেটে যায় আমি জানি না। হঠাৎ করেই একদিন দুজন লোক আমার কাছে আসে এবং এসে জানায় যে তোমাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে, তোমার বাবা মা তোমাকে ডাকছে এবং তোমাকে তোমার বাবা মার কাছে যেতে হবে। এই কথা বলার পরে আমি তাদেরকে বলি কি যে না, আমি যাব না, এবং তাদের উপর চিল্লানো চেঁচামেচি শুরু করি এবং তারা যে দুজন জিন ছিল ওটা পরবর্তীতে জানতে পারি, সেই দুজন আমার দুই হাত ধরে এবং আমার মাথার উপর হাত রাখে। এর পরবর্তীতে আমি কিছুক্ষণের জন্য মানে কারেন্টের শক খেলে যেরকম ভাইব্রেট হয় ওরকম শক খেতে লাগলাম এবং কিছুক্ষণ বাদে আমার সমস্ত ঘটনা মনে পড়ে গেল যে আমার বাড়ি আছে এবং আমি একটা পুলিশের চাকরি করতাম এবং আমি এখন কোথায় আছি সেটাও আমি জানি না, এবং এতটুকু বুঝতে পারছি যে ওই মেয়েটার কথা আমার বারবার মনে হচ্ছে এবং আমি তার কথা, হাসনাহিনের কথা বারবার বলতে লাগলাম। তো তখন সেই জিন দুটো যারা কিনা মানুষের বেশি এসেছিল তারা বললো কি যে ও হচ্ছে তোমাকে এখানে ছলে বলে এবং কৌশলে নিয়ে এসেছে, ওদের কাজই হচ্ছে এইগুলো সুন্দর ছেলে দেখে ফাঁসানো এবং তাদেরকে ভোগ করা যতদিন না পর্যন্ত তারা মারা যায় এবং পরবর্তীতে আবার নতুন কোনো একটা পছন্দ হলে তাদের কাছে চলে যাওয়া। তো তখন এই কথা বলার পরে আমি বিশ্বাস করলাম না, বললাম কি যে আমার হাসনাহিনা এমন না। তো তখন তারা বলে কি যে তোমাকে বিশ্বাস করতেই হবে এবং আমি কিন্তু কোনো মানুষ না, আমরা দুজন কোনো মানুষ না, আমরাও দুজন জিন। তোমার বাবা এক হুজুরের মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে উদ্ধার করার জন্য, এবং ওই যে মেয়েটা যার সাথে তুমি আছো, যাকে তুমি বিয়ে করেছো, সেও কোনো মানুষ না, সে হচ্ছে একটা জিন। তোমাকে এখানে নিয়ে এসেছে এবং ভোগ বিলাসের কাজে লাগানোর জন্য। তো সেহেতু তুমি তোমার বাবা মার কাছে যাবা নাকি এখানেই থাকবা, নরক জীবন পার করবা, সেটা তুমি ভেবে দেখো।
এই মেয়ে জিনটার মন যদি তোমার উপর থেকে উঠে যায় তাহলে তোমাকে মেরে ফেলবে, আর না হয়তো কারাগারে নিক্ষেপ করবে। সেটা তো তুমি জানো না, আমরা জিনেরা জানি। তখন আমি বিশ্বাস করতে চাই না এবং তারা তাদের আসল রূপে ফিরে যায়। তো আমি তো জীবনে কোনোদিন জিন দেখিনি, আসল রূপের জিন দেখিনি। এটা দেখে আমি ভীষণ ভয়ে আটকে উঠি এবং বলি কি যে আমি ভয় পেয়েছি, এরকম একটা জিনিস বোঝাই তাদেরকে। তো তারা বলে কি যে ভয় পাওয়ার কোনো কারণে তোমার কোনো ক্ষতি করবো না। এবং আমি তোমাদেরকে সেই মেয়েটার আসল রূপ আমি তোমাকে দেখাই। তারপর সে আমাকে ওইখান থেকে নিয়ে সেই মেয়েটার কাছে নিয়ে গেল। দেখতে পেলাম সেই মেয়েটা আরও দুজন পুরুষের সঙ্গে বসে আছে এবং তারাও জিন এবং তাদের সাথে বসে আড্ডা দিচ্ছে। তো মূলত হচ্ছে গিয়ে এরা হচ্ছে গিয়ে এই ধরনের পরী যারা আছে তারা সুন্দর সুন্দর ছেলেদেরকে দেখিয়ে ভোগবিলাসের কাজের জন্য নিয়ে আসে এবং তাদের কাজই হচ্ছে এরকমভাবে উৎসব করা, মাতম করা, এগুলো করা। তো পরবর্তীতে আমি যখন দেখি এবং বুঝতে পারি যে আসলেই ঘটনাটা সত্য এবং এরকম ঘটনা, তখন আমি বলি কি যে আমাকে এখনই নিয়ে চলুন আমার বাবা মার কাছে। তারপর সেই জিন দুটো আমার বাবা মার কাছে সেখানে নিয়ে যায় এবং সেখানে যাওয়ার পরে আমার বাবা সেই জিন দুটোকে দেখে প্রথমে একটু বিস্মিত হয়, কারণ বাবা তখন বলে ওঠে জিনটা দেখতে এরকম। তখন সেই মৌলবী বলে কি যে না, এটা হচ্ছে গিয়ে ওদের মনুষ্যরূপ, ওরা চাইলে যে কোনো রূপ ধারণ করতে পারে, তবে ওরা বাস্তবে দেখলে আপনি ভয় পাবেন, সেহেতু ওরা বাস্তব রূপ এখানে আসেনি। তো ওই জিন দুটো এমন ছিল যে মুখে লম্বা লম্বা দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল এবং একদম মানুষের মতো দেখতে, হুবহু মানুষের মতো দেখতে, কিন্তু তাদের গায়ের রংটা একটু ভিন্ন, সাদাও না কালোও না, একটু মেটমেটে ধরনের গায়ের রং এবং সবার গায়ের রং একই রকমের, সম্ভবত মানুষের বেশ ধরেছে। আসল রূপে আমার বাবাও দেখেনি, আমিও দেখিনি। এর পরবর্তীতে আমি যখন আসি আমার মামাকে জড়িয়ে ধরে এবং অনেকক্ষণ কান্না করে এবং পরবর্তীতে ওই হুজুর আমার হাতে এবং গলায় সমস্ত জায়গায় দোয়া সম্বলিত তাবিজ পরিয়ে দেয় এবং পরবর্তীতে আমরা সেই হুজুরের কৃতজ্ঞ জ্ঞাপন করে তার কাছ থেকে বিদায় নিয়ে আমি ঢাকায় চলে যাই এবং পরবর্তীতে ঢাকায় যাওয়ার 2 দিন পরে আমাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যেমন আমাদের যে ঘরটা ছিল সেই ঘরের দোতলায় হঠাৎ করেই কোনো কিছু একটা পড়ার শব্দ পেতাম। আমাদের গ্রামের বাড়িতে হঠাৎ করে শোনা যেত যে উপরে কিছু একটা পড়েছে। আমরা যখন যেতাম দেখতাম কিছু নেই এবং মাঝে মধ্যেই দেখা যেত কিছু ঘরের উপর, আমাদের যে টিনের ঘর ছিল ওই পাশে দক্ষিণ পোতায় যে টিনের ঘর ছিল সেই ঘরের উপর কেউ একজন ঢিল মারতো, রাতের বেলা হাঁটাহাঁটি করতো। শুরুর দিকে তো আমরা ওই ঘরেই ঘুমাতাম, ওই ঘরে কেউ ঘুমাতাম না, কিন্তু ওই বিল্ডিং থেকে শোনা যেত যে কেউ একজন হাঁটাহাঁটি করছে এবং এরকম করে বেশ কিছুদিন চলতে থাকে। মানে আমাদের সাথে কোনো ঘটনা ঘটে না, কিন্তু আশপাশে অনেক সময় দেখা যায় যে ঝড় উঠে যায় বা জানালা অনেক জোরে বাড়ি খায়, বাইরে কোনো বৃষ্টি কিচ্ছু নেই, হঠাৎ করে ঝড় উঠে আসছে, আশেপাশে কোথাও নেই, শুধুমাত্র আমাদের বাড়িতেই। তো এরকম কিছুদিন চলতে থাকে। তারপর আমার বাবা সেই হুজুরের সাথে আবার দেখা করে। তখন সেই হুজুর বলে কি যে ওই পরী মেয়েটা ও তোমাদের ছেলেকে নিয়ে যাওয়ার জন্য আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে, সুযোগ পেলেই নিয়ে যাবে এবং ওর গায়ে যেসব তাবিজ কবজ পরানো আছে এবং জিন দিয়ে যেহেতু পাহারা দেওয়া হয়েছে সেহেতু ও কিছু করতে পারছে না। তো আর তোমার ছেলের উপর যে বশ করেছিল সেই বশটাও সে তুলে ফেলেছে, সেহেতু ও আর কিছু করতে পারছে না বলেই তোমাদের আশেপাশে ঘোরাফেরা করছে এবং ক্ষতি করার চেষ্টা করছে। তো এই কথা শোনার পরে আমার সেই হুজুরটা আমাদের বাড়িতে আসে। বাড়িতে আসার পরে আমাদের বাড়ির চারপাশটা বন্ধ দিয়ে দেয় এবং এর বন্ধ দেওয়ার পরে আর বাড়িতে কোনো সমস্যা হয়নি। তো পরবর্তীতে আমার এই ঘটনা শোনার পরে আমি ট্রান্সফারের জন্য আবেদন করি এবং ছুটি চেয়ে আবেদন করি। আমাকে কিছুদিন ছুটি দেওয়া হয় সুস্থতার জন্য। তারপর হচ্ছে কি আমাকে ট্রান্সফার করে দেওয়া হয় শহরের একটা জায়গায়, কারণ হচ্ছে কি আমি আমার ঘটনাটা বলেছিলাম সবাই জানে এবং পরবর্তীতে আমি সেখানে চলে যাই। তো কিছুদিন এরকম সমস্যা হলেও পরবর্তীতে আর তেমন কোনো সমস্যা হয়নি। তবে মাঝে মধ্যে আমার অনুভব হয় যে কেউ আমার সাথে আছে বা কেউ আমাকে ডাকছে, আমাকে পিছন দিয়ে ধরার চেষ্টা করছে। যদিও আমার হাতে এবং কোমরে সবসময় তাবিজ দুটো বাঁধা থাকে, এই তাবিজ দুটোর জন্য হয়তো সেই জিনটা বা মেয়ের জিনটা কাছে আসতে পারে না, অথবা কি আমি জানি না। তবে আমার মাঝে মধ্যে মনে হয় যে কেউ একজন আমার আশেপাশে আছে। তো এই ঘটনার পরে ঘটনার 6 মাসের এর মধ্যেই আমার বাবা মায়ের যে পছন্দ করা মেয়ে ছিল সেই মেয়ের সাথেই আমার বিবাহ দেয় এবং বিয়ে দেওয়ার পরে আর তেমন সমস্যা হয়নি। মাঝে মধ্যে আমি রাতে ভয় পেয়ে আটকে উঠতাম এবং যার সাথে বিয়ে ঠিক করেছিল তার সাথেই বিয়ে হয়েছিল। তো পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। তবে খুব মাঝে মধ্যে আমার মনে হয়, এই ঘটনার প্রায় 7 বছর পেরিয়ে গিয়েছে, মাঝে মধ্যে আমার মনে হয় যে এখনও সেই বডিটা আমার পিছু নেয় এবং আমার
পিছু পিছু ঘুরে আমাকে ধরার চেষ্টা করে, ছোঁয়ার চেষ্টা করে। বিশেষ করে যখন আমি একা কোথাও তদন্তের জন্য রাত্রে যাই। সাধারণত একা খুব বেশি যাই না রাত্রে বলে, কনস্টেবল নিয়ে যাই। কিন্তু রাত্রে যখন থানায় একা থাকি বা কোথাও যখন একা থাকি, তখন মনে হয় যে কেউ আমাকে স্পর্শ করার চেষ্টা করছে, আমাকে ধরার চেষ্টা করছে, বা আমাকে দূর থেকে কেউ একজন ডাকছে, এরকম কিছু অনুভব হয়। আর মাঝে মধ্যে সেই পরীর শরীরের ঘ্রাণটা আমি অনুভব করতে পারি। এটা দেখে আমি বুঝতে পারি যে সে আশেপাশে আছে। কারণ যেহেতু আমি তার সাথে অনেক দিন থেকেছি, বছর দেড়েকের মতো থেকেছি, তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে আমার, আর অনেক কিছুই হয়েছে, তার শরীরে অনেক কাছাকাছি ছিলাম। তো সব মিলিয়ে আমার ওই ঘ্রাণটা যখন আমি পাই, তখন আমি বুঝতে পারি যে সে আমার আশেপাশে আছে। তো এবং তখন আমি একটু অসুস্থ হয়ে যাই। খুব মাঝে মধ্যে পাই, সবসময় পাই না। এখন তো একদমই কমে গিয়েছে, তবে মাঝে মধ্যে হয়, তখন একটু অসুস্থ হয়ে যায় এবং ভয় পাই। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। আশা করি আপনাদের কাছে আমার ঘটনাটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক, আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং সেই সাথে আপনার জীবনে যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখিয়ে জানাতে পারেন। আমাদের ইমেলের ঠিকানা অথবা ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে এমনই কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।